1948 সালে স্টেট হিসেবে আত্মপ্রকাশের পর থেকে ইসরায়েল মোট 9টা যুদ্ধ লড়েছে অ্যান্ড তারা একটা যুদ্ধেও হারে নাই। অ্যাটলিস্ট এটাই তাদের ভাষ্যমতে। এই যুদ্ধগুলোতে তারা যেসব রাষ্ট্রনেতাদের হারিয়েছে তাদের মধ্যে গামাল আব্দুল নাসেরের মতো মানুষও আছে। অর্থাৎ মিডিয়াতে এমনই একটা ধারণা তৈরি করা হয়ে গেছে যে মিডল ইস্টে ইসরায়েল একরকম আনচ্যালেঞ্জডই আছে, বাট দ্যাট ইজ নট দ্য রিয়েল কেস। এই যুদ্ধগুলোর মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছিল যেখানে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকা সিআইএকে বেকুব বানিয়ে দেওয়া হয়েছিল, যেই যুদ্ধের কারণেই ইসরায়েল বাধ্য হয় সিনাই প্রভিন্সকে মিশরের কাছে ফিরিয়ে দিতে। যেই যুদ্ধ একটা আস্ত দেশের মিলিটারি ফিলোসফিকে বদলিয়ে দেয়, আর সেই যুদ্ধই ইসরায়েলকে বোঝায় যে তারা মিডল ইস্টে কখনোই সেফ না। আর এই সব কিছুই হয়েছিল এমন একজন ইজিপশিয়ান মানুষের হাত ধরে যাকে আনফর্চুনেটলি ইজিপ্টেরই ইতিহাস খুব একটা মনে রাখেনি, কিন্তু কাজের ভারে হয়তো গামাল আব্দুল নাসেরকেও তিনি ছাড়িয়ে যেতে পারেন। 6 ডে ওয়ারের ব্যর্থতা এবং তার পরপরই গামাল আব্দুল নাসেরের মৃত্যুর পর মিশরের থার্ড প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন মোহাম্মদ আনোয়ার আল সাদাত। আর আমাদের আজকের ভিডিও তারই মাস্টার প্ল্যান ইয়ম কিপ্পুর ওয়ার নিয়ে। জাস্ট ছোট্ট একটা স্পয়লার, আমাদের আজকের এই গল্পের মাঝেই আপনাদের পরিচয় হবে ইতিহাসের সবথেকে আন্ডাররেটেড অ্যান্ড অনেকের হিসেবেই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্পাই ডক্টর আশরাফ মারওয়ানের সাথে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাংকস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। এই ঘটনা শুরু করার আগে এর ঠিক আগের যুদ্ধ অর্থাৎ 6 ডে ওয়ার কিভাবে মিশরকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছিল চলুন সেটা একটা ওভারভিউ নেই। 6 ডে ওয়ারের কারণে প্রথমেই ইজিপ্ট হারায় সিনাই প্রভিন্স, গামাল আব্দুল নাসের হারান তার সম্মান। তাকে এর আগে ভাবা হতো মোস্তফা কামাল আতাতুর্কের রিইনকার্নেশন। সুয়েজ ক্যানাল ক্রাইসিসে একাই ব্রিটেন, ফ্রান্স আর ইসরায়েলকে এক হাতে দেখে নেওয়া মিডল ইস্টের মহানায়ক জাস্ট 6 দিনে ইসরায়েলের মতো সাইজে একেবারেই ছোট একটা দেশের কাছে হেরে যান। আর তিনি যে শুধু একাই হেরেছিলেন এই যুদ্ধে, ব্যাপারটা কিন্তু এমনও না, তার সাথে ছিল সিরিয়া আর জর্ডানের মতো দেশের অ্যালায়েন্স। আর এই কারণেই এই হার একদম মুসলিম বিশ্বের অন্তরে গিয়ে হিট করে। মিশর তাদের সম্পূর্ণ এয়ার পাওয়ার হারিয়ে ফেলে এই যুদ্ধের প্রথম দিনেই। দ্যাট মিনস ইসরায়েল যদি ইজিপ্টের আকাশে উড়ে গিয়ে কায়রোতে বোমা ফেলে আসতে চায় তাহলে ওদের আসলে কার্যত কিছু করার ছিল না। কিন্তু তারপরেও মিলিটারির দিক থেকে না, সব থেকে বড় ব্লোটা আসে আসলে সাইকোলজির লেভেলে। যেহেতু এইরকম একটা যুদ্ধে তারা জিতেছে, তাই এখান থেকেই তারা তাদের প্রফেসির উপর আরো দৃঢ় বিশ্বাস আনে। অর্থাৎ এই ল্যান্ড আসলেই তাদের জন্য, এই প্রফেসির বিশ্বাস আরো দৃঢ় হয়। অন্যদিকে সেই সময় আরবের অন্যান্য দেশগুলো ভাবা শুরু করে যে ইজিপ্ট, জর্ডান আর সিরিয়াই পারে নাই, আমরাও তো পারবো না, আমাদের নর্মালাইজেশনের দিকেই যাওয়া উচিত। অ্যান্টি ইম্পেরিয়ালিজমের আইডিয়া থেকে বের হয়ে সব আরব দেশ আমেরিকান ব্লকের দিকে তখন থেকে ঝুঁকে পড়তে থাকে। আর এইরকম একটা সিচুয়েশন চলতে চলতেই 1970 সালে ইজিপ্টের গামাল আব্দুল নাসের মারা যান। ক্ষমতায় আসেন আনোয়ার সাদাত। ইজিপ্ট তখনও বেশ দুর্বল, তার আর্মি একদম ছন্নছাড়া আর জনগণও প্রচণ্ড হতাশাগ্রস্ত। আর সেই এমন একটা জায়গা থেকেই আনোয়ার সাদাত যেই প্ল্যান আঁকেন, স্টেট ক্রাফটের হিস্ট্রিতে এর থেকে বেশি অ্যাম্বিশিয়াস কিন্তু তার একই সাথে পিচ পারফেক্ট প্ল্যান খুবই কম এসেছে। আনোয়ার সাদাত ক্ষমতায় এসেই জানান যে তিনি মিশরের হিস্ট্রিতে হারিয়ে যাওয়া সমস্ত জমি উদ্ধার করবেন, কিন্তু কোনো মিলিটারি ফোর্সের মধ্য দিয়ে না, ডিপ্লোম্যাসির উপর ভর করে। ততদিনে 6 ডে ওয়ার দিয়ে ইসরায়েল মিডল ইস্টের আকাশ বেসিক্যালি তাদের নিজেদেরই করে নিয়েছে। অ্যান্ড আমেরিকার ডলারের ব্যাকআপে সেই এয়ারফোর্স এখন আরও স্ট্রং হতে শুরু করেছে। কোনো ধরনের ল্যান্ড ইউনিট ইনভেশন ইসরায়েলে কখনোই আসতে পারবে না যতক্ষণ এই এয়ারফোর্স তাদের হাতে আছে। পাশাপাশি মোসাদের এস্টিমেশনেই ইজিপ্টের এয়ারফোর্স আবারও দাঁড় করাতে কম করে হলেও 1975 বা 76 সাল লেগে যাবে। আর এই সময় যে ঘটনাটা বলছি সেটা 1970, বুঝতেই পারছেন। এবং ইজিপ্ট যদি নিজের থেকে অ্যাটাক না করে, সিরিয়া কোনো কালেই ইসরায়েলকে অ্যাটাক করবে না, এরকম একটা ধারণাও ছিল। জাস্ট ধারণা বললেই হয়তো ভুল হবে, এইটাই ছিল ইসরায়েলের বিশ্বাস। আর এই বিশ্বাস এতটাই প্রবল ছিল, এটার একটা নামও ছিল, দ্য কনসেপ্ট। এর পেছনে বেশ কিছু ভ্যালিড রিজনও ছিল। প্রথমেই সিরিয়ান মিলিটারি আসলে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল।
ওদের ইসরায়েলের সাথে একা যুদ্ধ করার কোনো সামর্থ্যই ছিল না। সেকেন্ডলি, 6 ডে ওয়ারে সিরিয়ার গোলান হাইটস ইসরায়েলের কাছে চলে যায়। ইসরায়েলের জন্য এই গোলান হাইটস থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসে অ্যাটাক করা কোনো ব্যাপারই ছিল না। সো সিরিয়া একা কখনোই ইসরায়েলের সাথে যুদ্ধে যাবে না। থার্ডলি, ইসরায়েলের আর্মিকে যদি মাল্টিপল ফ্রন্টে এঙ্গেজ করা না যায় তাহলে তাদেরকে আসলে হারানো বেশ কঠিন। এতদিনে এই আর্মি সেই সক্ষমতা অর্জন করেছে। এটা মোসাদ এবং আমান বিশ্বাস করত। অ্যান্ড এইটার ফ্যাক্টটা আসলে বুঝতে পারছেন, অর্থাৎ তখনকার সময় ইজিপ্ট, যারা মিডল ইস্টের লার্জেস্ট ল্যান্ড আর্ম ফোর্স হোল্ড করে, তারা যুদ্ধে না নামলে সিরিয়া কোনোভাবেই যুদ্ধে নামবে না। অলসো মোসাদ অ্যানালাইসিস করে এটাও ঠিক করে ফেলেছিল যে তাদের উপর অ্যাটাক আসলে কোন দিক থেকে আসবে। সেই জায়গাটা ছিল সুয়েজ ক্যানাল। কিছুদিন আগেই আরব ইসরায়েল কনফ্লিক্ট সুয়েজ ক্যানালকে ক্লোজ করে দিয়েছিল, অ্যান্ড সেটা ইজিপ্টের ইকোনমিতেও বড় একটা হিট দিচ্ছিল। সুয়েজ ক্যানাল ইসরায়েল যতদিন হোল্ড করে রাখতে পারবে ততদিন তারা ইজিপ্টের ইকোনমিকে একদম ধসিয়ে রাখতে পারবে। এ থেকেই ইসরায়েল ক্যানালের পূর্ব পাশ জুড়ে বেরলেভ লাইন নামে এক বিশাল ওয়াল গড়ে তোলে। ইসরায়েলের ভাষ্যমতে এই ওয়ালটা ইমপেনেট্রেবল ছিল, অর্থাৎ এইটাকে ভেদ করে কেউ নাকি আসতেই পারবে না। বাট স্পয়লার অ্যালার্ট, এই ওয়ালটা ভাঙতে জাস্ট কয়েক মিনিট লেগেছিল। যাচ্ছি সেখানে, চলে যাই। আর এ থেকে ইজিপ্ট ইস্যুতে ইসরায়েলের বিশ্বাস ছিল যে এরা এখন কোনো যুদ্ধ করবে না। প্লাস এই সময় ইজিপশিয়ান গভর্নমেন্টের মধ্যে একজন ইসরায়েলি স্পাইও ছিল, যার নামই ডক্টর আশরাফ মারওয়ান। বাট তার গল্পে যাওয়ার আগে এই সময় ইজিপ্টের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের গল্পটা একটু দেখে আসি। আপনারা তো জানেনই, আরব এবং মুসলিম কমিউনিটিতে অনার বা সম্মান জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের কাছে হারাটা সেই সম্মানে আঘাত করেছিল, এবং যদি 6 ডে ওয়ারের পর আবারও ইসরায়েলের কাছে কোনো যুদ্ধে হারতে হয় তাহলে সেটা হয়তো আরব বিশ্বকে পুরোপুরি ভেঙে ফেলবে। এমনই চিন্তা ছিল আনোয়ার সাদাতের। সো তার মতে নেক্সট যে যুদ্ধটা হবে সেটার প্রিপারেশন হতে হবে একদম ফুল প্রুফ। আর তার মতে সেইটার জন্যই সবার আগে চেঞ্জ আনতে হবে ইজিপ্টের মিলিটারিতে। ক্ষমতায় এসেই তিনি গামাল আব্দুল নাসেরের যে মানুষগুলো ছিল তাদের সরানো শুরু করেন, আর নিয়ে আসেন তার দল মুসলিম ব্রাদারহুডের ইয়াং সব অফিসারদের। গিজার নিজ বাসভবনে এই মানুষদের সাথে তিনি রেগুলারলি বসতেন। সেই খবর আবার যেত মোসাদের কাছে, কিন্তু এটাকে তারা রেগুলার মিলিটারি মিটিং হিসেবেই দেখত। কিন্তু এই মিটিংগুলোতেই প্ল্যান শুরু হয়েছিল একটা বিখ্যাত যুদ্ধের, যেটার নাম ইয়ম কিপ্পুর ওয়ার। মিলিটারিতে জায়গা মতো নিজের মানুষ এনে এবার তিনি প্ল্যান করা শুরু করেন ইসরায়েলের এয়ার সুপিরিয়রিটি কিভাবে কমানো যায়। তিনি চিন্তা করলেন ওদেরকে ডগ ফাইটে হারানোর মতো এনাফ এয়ারক্রাফট ইজিপ্টের কাছে তখন নাই। সরাসরি তাদের এয়ারফিল্ডে গিয়ে অ্যাটাক করে আসবে এমন কাটিং এজ টেকনোলজির এয়ারক্রাফটও তাদের কাছে নাই। সো তারা কি করতে পারে? যেহেতু সরাসরি অ্যাটাকের ক্যাপাবিলিটি নাই, এই কারণে তারা এমন একটা ডিফেন্স ইউনিট তৈরি করতে পারে যেটার কারণে ইসরায়েল আসলে তাদের উপর আক্রমণ করতে পারবে না। তিনি সোভিয়েত ইউনিয়নের সাথে যোগাযোগ করেন, তাদের থেকে ডিমান্ড করেন সারফেস টু এয়ার মিসাইল বা স্যামের। কিন্তু সোভিয়েতরা স্যাম 6 মিসাইল ব্যাটারি দিতে গড়িমসি করছিল। প্রেসিডেন্ট সাদাত তখন তাদেরকে প্রস্তাব দেন যে মিডল ইস্টে থাকতে হলে তাকে অস্ত্র দিতেই হবে, না হলে ইজিপ্ট থেকে সোভিয়েতদেরকে তাড়ানো হবে। কিন্তু এইখানে একটা মেইন যেই সমস্যা সেটা হচ্ছে তিনি যে এইসব অস্ত্র কিনছেন এই খবর ইসরায়েলের কানে গেলে আবার তারা কিন্তু ফুল অ্যালার্টে চলে যাবে। অর্থাৎ মোসাদের কানের নিচ দিয়েই এই কাজগুলো করতে হবে, যেটা বুঝতেই পারছেন বেশ ডিফিকাল্ট। আনোয়ার সাদাতের আদেশে সোভিয়েত থেকে 3 বছর ধরে অল্প অল্প করে অস্ত্র কেনা হতে থাকে, যেন সেটা রেগুলার শিপমেন্টের মতোই মনে হয়। আবার একই সাথে তিনি মিলিটারি ফোর্স অ্যান্ড গভর্নমেন্ট থেকে সোভিয়েত ডিপ্লোম্যাট আর ট্রেনারদের এক এক করে দেশে ফেরত পাঠাতে থাকেন, যেন আমেরিকা অ্যান্ড ইসরায়েল মনে করে যে ইজিপ্ট আসলে সোভিয়েতদের সাইড থেকে সরে আসছে। বুঝতেই পারছেন তখন সারা বিশ্বজুড়েই কোল্ড ওয়ার চলছে, সো আমেরিকানদেরও ভালোর সাইডে থাকা যাবে এভাবে আস্তে আস্তে সোভিয়েত অফিসারদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দিলে। কিন্তু এই কাজ করে সে সোভিয়েতদের স্বাভাবিকভাবেই খেপিয়ে দেয়। সোভিয়েতদের রাগ দেখে আমেরিকা আর ইসরায়েল শিওর হয়ে যায় যে তলে তলে কোনো ডিল আসলে হচ্ছে না। এই সারফেস টু এয়ার মিসাইল মেইনলি তো বুঝতেই পারছেন ইউজ করা হয় এয়ারক্রাফটগুলোকে আটকানোর জন্য। কিন্তু আনোয়ার সাদাত যেই প্ল্যান আসলে করছিলেন সেই প্ল্যান এর আগে আর কেউ করেনি। তিনি ইজিপ্টের সুয়েজ ক্যানাল এবং তাদের এয়ারফিল্ডগুলোকে ঘিরে এই স্যাম 2, 3 আর 6 ব্যাটারিগুলো দিয়ে একটা ব্যারিয়ার বানানোর প্ল্যান করেন। প্লাস তিনি মিলিটারি থেকে সোভিয়েতের সবাইকে বের করে দিয়ে নিজের দেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে এই স্যাম 6কে ব্যাটারির মতো করে সেট করেন। মানে সহজ কথা এখানে ব্যাটারি বলতে বোঝানো হচ্ছে এমন একটা সার্ফেস টু এয়ার মিসাইল যেটাকে আসলে ইজিলি ট্রান্সপোর্ট করা যায়। এর আগে এই জিনিসগুলো একটা জায়গায় ফিক্স থাকতো,
তিনি তার নিজের ইঞ্জিনিয়ারদের ইউজ করে এই জিনিসগুলোকে ইজিলি মুভেবল করে ফেলেন। খেয়াল রাখেন, এটা কিন্তু সেই 70-এর দশকের কথা বলছি, তখনও কিন্তু আয়রন ডোম দুনিয়ায় আসে নাই। আজকের দিনের ইসরায়েলের আয়রন ডোম কিন্তু এই একইভাবে ইউজ করা হয়। অর্থাৎ ইসরায়েলের আয়রন ডোম আজকের দিনে যেটা করছে সেইটা আনোয়ার সাদাত তার নিজের ইঞ্জিনিয়ারদের দিয়ে সেই 70-এর দশকে করার চেষ্টা করেছিলেন, যেখানে বুঝতেই পারছেন তাদের নিজেদের কাছে এই মিসাইল বানানোর মতো তখনও টেকনোলজি বা ক্যাপাবিলিটি ছিল না, কিন্তু এই মিসাইলগুলো তারা সোভিয়েতদের কাছ থেকে এনে মডিফাই করে আরও ডেঞ্জারাস বানানো শুরু করেন। আর এই মিসাইলের মোবিলিটি মোটামুটি 2টা লাভ আনে। আনোয়ার সাদাত অ্যাজিউম করে নেন যে আমেরিকা তাদের অলওয়েজ সার্ভেলেন্সের আন্ডারে রাখছে স্যাটেলাইটের মাধ্যমে। বলা হয়ে থাকে যে আনোয়ার সাদাত সামহাউ এই আমেরিকানদের KH-8 গ্যাম্বিট স্যাটেলাইটের ট্র্যাজেক্টরি পেয়ে গিয়েছিলেন, অ্যান্ড সেখান থেকে স্যাটেলাইটগুলোর ডেট পিরিয়ড বের করে তার মিলিটারি মুভমেন্ট ওই সময়গুলোতেই করা শুরু করে। অর্থাৎ বুঝতে পারছেন, তার উপর তো সরাসরি সার্ভেলেন্স করছেই আমেরিকা, বাট আনোয়ার সাদাতও তার নিজের স্পাই এজেন্সি ইউজ করে এই স্যাটেলাইটের ট্র্যাজেক্টরি নিয়ে আইডিয়া পেয়ে যান এবং জানতে পারেন কোন সময় স্যাটেলাইট কোন অঞ্চলটায় থাকবে না, সেই অঞ্চলে তিনি এইগুলোকে মুভ করানো শুরু করেন। সেই সময় CIA ডকুমেন্টগুলোতে পাওয়া যায় যে তারা একদিন দেখেছে এই মিসাইলগুলো একটা এলাকায়, তো আরেকদিন দেখছে অন্য এলাকায়। কোনো অবস্থাতেই তারা ইজিপ্টের স্যাম নেটওয়ার্কের এক্স্যাক্ট ফরমেশন বের করতে পারছিল না, অ্যান্ড তারা কিন্তু সেটা ইসরায়েলকেও জানিয়েছিল। কিন্তু ইসরায়েলকে তখন ভেতর থেকে নিউজ ফিড করছিল আরেকজন মানুষ, যার ওপরই তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল। তিনি হচ্ছে আশরাফ মারওয়ান। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আশরাফ মারওয়ান ছিলেন গামাল আব্দুল নাসেরের মেয়ে মোনা নাসেরের হাজব্যান্ড। তো কোয়েশ্চেন ইজ, সে কিভাবে মোসাদে ঢুকলো? 1970 সালে তিনি ইসরায়েলের লন্ডন এম্বাসিতে হাজির হন ইজিপ্ট সরকারের বেশ কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট নিয়ে। ইনিশিয়ালি মোসাদ সন্দেহ করলেও তারা দেখে যে এই লোকের আসলে প্রপার ইনসেন্টিভ আছে আনোয়ার সাদাতের এগেইনস্টে যাওয়ার। একে তো সে গামাল আব্দুল নাসেরের কাছের মানুষদের দূরে ঠেলে দিচ্ছে, সে আবার একই সাথে মুসলিম ব্রাদারহুডের অ্যাগ্রেসিভ রিলিজিয়াস সেন্টিমেন্টকে কাছে আনছে, অ্যান্ড সোভিয়েতদেরকেও দূরে ঠেলে দিচ্ছে। গামাল আব্দুল নাসেরের জামাতা হিসেবে এই সব জিনিসগুলোই আশরাফ মারওয়ানের ফিলোসফির এগেইনস্টে যায়। সো এইসব কারণেই 1970 থেকে সে কিন্তু ইসরায়েলকে ইনফরমেশন ফিড করানো শুরু করে। ইজিপশিয়ানদের মিলিটারি ট্রেনিং, সোভিয়েতদের থেকে ওয়েপেন কেনা, সবকিছুই সে জানাতে থাকে ইসরায়েলকে। কিন্তু একই সাথে তার প্রতিটা রিপোর্টে আবার এটাও বলা হয় যে এগুলোর কোনোটাই যুদ্ধ শুরু করার জন্য এনাফ না। এমনকি সে কল রেকর্ড পর্যন্ত দিতে থাকে মোসাদ এজেন্টদেরকে। আনোয়ার সাদাত যাই করতে থাকেন তার সব খবরই সে দেয় ইসরায়েলের কাছে। কিন্তু এই সব কিছুই আসলে ছিল আনোয়ার সাদাতের প্ল্যানেরই পার্ট। তিনি ইসরায়েলকে সেফ ফিল করাতে চাইছিলেন। তার টার্গেট ছিল মোসাদকে এতই বেশি ইনফরমেশন তিনি ফিড করাবেন যেন মোসাদ এবং ইসরায়েল নিশ্চিত থাকে যে তারা সবকিছু আসলে জানে, এইটা ভেবে। ফর এক্সাম্পল, 1972 সালের 24 অক্টোবর আনোয়ার সাদাত ইজিপ্ট আর্ম ফোর্সের সুপ্রিম কাউন্সিলকে গিজায় তার বাসভবনে দাওয়াত দেন, অ্যান্ড সেখানে সিদ্ধান্ত হয় 1970 থেকে চলে আসা ইসরায়েল এবং আরব স্টেটদের মধ্যে নো ওয়ার স্ট্যাটাস কো ছিল, ইজিপ্ট সেটা ব্রেক করবে। যুদ্ধ যে আসছে খুবই শীঘ্রই, ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় সাইন হওয়া উচিত ছিল। কিন্তু এই ইনফরমেশনটা আবার ইসরায়েলের কান পর্যন্ত কিন্তু যায়নি, এমনকি আশরাফ মারওয়ান সেই মিটিংয়ে থাকার পরেও। এই মিটিংয়ে আনোয়ার সাদাত তার ফেমাস স্পিচটা দেন, "দ্য টাইম ফর ওয়ার্ডস ইজ ওভার, উই হ্যাভ রিচড এ ব্রেকিং পয়েন্ট। ফ্রম নাও অন উই মাস্ট অ্যাক্ট উইথ হোয়াট ইজ ইন আওয়ার হ্যান্ডস। উই মাস্ট ফলো দ্য প্ল্যান অ্যান্ড সেট দ্য রিজিয়ন অন ফায়ার। অনলি দেন will words have the real meaning and value." এই মিটিংগুলোতেই সিদ্ধান্ত হয় যে ডিসেপশনই হবে এই যুদ্ধের মেইন অস্ত্র। আর সেই ডিসেপশন এতটাই গ্র্যান্ড ছিল যে সেই সময়ের CIA ডিরেক্টর রিচার্ড হেমস বলেন, আজকের দিনে এসেও এই ফেলিয়ারের কথা ভাবলে তার নিজের উপরই রাগ ওঠে। সব সাইনই ছিল, কিন্তু তারপরেও তারা বুঝতে পারেন নাই। ইভেন যুদ্ধের একদিন আগেও CIA মোসাদকে জানিয়েছিল ইজিপ্টের লার্জ মিলিটারি মুভমেন্ট নিয়ে তাদের আসলে টেনশনের নাকি কোনো কারণ নাই। আর আশরাফ মারওয়ানও মোসাদকে সেটাই বলেছিল। প্লাস ইসরায়েলের নিজেদের স্পাই নেটওয়ার্কও বেশ ভালোই ছিল। সো তাদের এস্টিমেশন ছিল যে কোনো আক্রমণ শুরুর অ্যাটলিস্ট 48 ঘন্টা আগে তারা সেইটার খবর পাবে। এই কারণে ইসরায়েলের আর্মি আসলে অল টাইম ব্যাটল রেডিও আসলে থাকতো না। একটা কোর পার্ট বাদ দিয়ে বাকি ফোর্স রিজার্ভেই থাকতো। আর এই রিজার্ভ ফোর্স ইউজ করতে আবার বিশাল ব্যুরোক্রেটিক ঝামেলা পোহাতে হতো।
আর এই ব্যুরোক্রেটিক ঝামেলা থাকার জন্যই কিন্তু এটা ইজিপ্টের আবার কাজে লেগেছিল। নির্ধারিত যুদ্ধের সময় ঘনিয়ে আসার সময় ইজিপ্ট আর একটা বড় সমস্যায় পড়ে। তারা যে এত বড় একটা ল্যান্ড ট্রুপ মুভ করাবে এটা তো অবশ্যই সন্দেহ সৃষ্টি করবে। আনোয়ার সাদাত এটারও একটা সলিউশন আনলেন। তারা কেবল 1973 সালেই নিজেদের মিলিটারিকে সুয়েজ ক্যানেলের আশেপাশে 22 বার মোবিলাইজ অ্যান্ড ডিমোবিলাইজ করে। ইভেন আশরাফকে দিয়ে মে মাসে একবার মোসাদের কাছে খবর পাঠায় যে যুদ্ধ শুরু হয়ে যাবে। সাথে সাথে ইসরায়েল তাড়াহুড়ো করে $20 মিলিয়ন খরচ করে নিজেদের ফোর্স নিয়ে আসে সুয়েজ ক্যানেলের দিকে অ্যান্ড এনে দেখে যে ইজিপ্ট আবার পিছু হটে যাচ্ছে। এরপর ইসরায়েল কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে সিদ্ধান্তে আসে যে ইজিপ্টের এইসব কাজে শিওর হওয়া ছাড়া আর তারা মুভ করবে না। অর্থাৎ বুঝতে পারছেন তারা কিন্তু বারবার ইসরায়েলকে আসলে টোপ দিচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেল বলে, কিন্তু তারপরে আবার তারা এসে দেখছে যে এটা তাদের আসলে রুটিন একটা মুভমেন্টেরই অংশ। অর্থাৎ এই কাজ করতে গিয়ে যুদ্ধ করতে আসতে গিয়েই ইসরায়েলের একটা বিশাল খরচ হয়ে যাচ্ছে, যেটা আবার ইজিপ্টের দিক থেকে লাভজনক। কিন্তু আপনার কোয়েশ্চেন আসবেই যে ইসরায়েলের যে এতগুলো টাকা তারা খরচ করাচ্ছে, ইজিপ্টের কি কোনো টাকা খরচ হচ্ছিল না? ওয়েল, এখানেও একটা কাহিনী আছে। মেইনটেন্যান্সের নামে শত শত ট্যাঙ্ক তারা সুয়েজ ক্যানেলের আশেপাশে মিলিটারি বেজে নিয়ে আসে, কিন্তু সেগুলোর আসলে কোনো সমস্যাই ছিল না। এদিকে এত ড্যামেজ আর্ম ভেহিকেল দেখে ইসরায়েল ভাবে যে ইজিপ্টের মিলিটারি অবস্থা আসলেই খুব বাজে। সিআইএর একটা লিস্ট অফ ইন্ডিকেটরস আছে। কোনো দেশে এইসব ইন্ডিকেটর দেখা গেলে তারা ধরে নেয় ওই দেশ যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে। সাবেক সিআইএ ডিরেক্টর উইলিয়াম কোলবিয়ার মতে ইজিপ্ট সে সময় সিআইএকে ইন্ডিকেটর ওভারফ্লো করিয়ে দিচ্ছিল। অর্থাৎ যুদ্ধ ঘটার আগে যেসব ইন্ডিকেটর সিআইএর কাছে যায় তার সেই ইন্ডিকেটর লেভেলের কাজগুলোই এত বেশি এবং এত ফ্রিকোয়েন্টলি করছিল যে সেটা আস্তে আস্তে সিআইএর কাছে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে আসে। তারা ভাবে যে ইজিপ্টের কাছে এগুলাই নর্মাল, এগুলোকে আসলে যুদ্ধের ইন্ডিকেটর ধরা যাবে না, কারণ এগুলো তারা ডেইলি করছে, কিন্তু অবশেষে যুদ্ধে যাচ্ছে না। একটা উদাহরণ দেই, ইজিপশিয়ান নেভি সমুদ্রে মাইন লেইং অপারেশন শুরু করে। অপারেশন রিপোর্টে বলা হয় যে বেশিরভাগ মাইন ঠিকমতো ল্যান্ড করেনি ইকুইপমেন্ট ফল্টের কারণে, কিন্তু আসলে তারা ইসরায়েলের পোর্টগুলোর চারপাশে ঠিকই মাইন ফেলে এসেছিল, কিন্তু সেটার কোনো লিখিত ডকুমেন্ট বা রেকর্ড তারা রাখেনি। তার খবর ছড়ায় যে তাদের 2টা সাবমেরিনকে মেইনটেন্যান্সের জন্য পাকিস্তানে পাঠানো হয়েছে, অথচ ওই 2 সাবমেরিন ইসরায়েলের পোর্টগুলোর আশেপাশে পজিশন নিয়ে বসেছিল। মিডিয়াও তাদের এই ডিসেপশনের পার্ট ছিল। ইজিপশিয়ান মিডিয়া সমানে সমালোচনা চালাচ্ছিল ইজিপ্টের মিলিটারির উইকনেস নিয়ে। সেটাকে আবার আনোয়ার সাদাত প্রচার করছিল তার নিজের ভালো দিক হিসেবে, কারণ তার সময়ে মিডিয়া স্বাধীনতা এতই বেশি এসেছে যে মিডিয়া তার সমানে সমালোচনা করছে তার মিলিটারির দুর্বলতা নিয়ে। পাশাপাশি তিনি সব জায়গায় তার নিজেকে নিয়ে এমন একটা ধারণা তৈরি করে ফেলেছিলেন যে তিনি আসলে কোনো যুদ্ধে নয়, পুরোপুরি শান্তিতে বিশ্বাসী। তার দেশ আসলে যুদ্ধ করে কুলাতে পারবে না, তারা একদম দুর্বল। এমনকি 1973 সালে যুদ্ধের জাস্ট 6 মাস আগে সে তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এইচ-জেড ইসমাইলকে ডিপ্লোম্যাটিক ট্যুরে পাঠান ইউকে এবং রাশিয়াতে এই আরব ইসরায়েল সুয়েজ ক্যানাল ডেডলক নিয়ে কথা বলার জন্য। তিনি ইউএস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাথেও মিটিং করে আসেন, কিন্তু কোনো মিটিং থেকেই স্বাভাবিকভাবে কোনো মিনিংফুল কিছু আসেনি। আর এই কারণে অনেকে আসলে বলেন যে আনোয়ার সাদাতের এই মিটিংগুলো আসলে কোনো মিনিংফুল কিছু আনার জন্য আসলে ছিল না, এগুলো ছিল তার অপোনেন্টের চোখে ধুলা দেয়া, যাতে করে সে দেখাতে পারে সে চেষ্টা করছিল শান্তিপূর্ণ সমাধানের। আর তার ডিসেপশনের লাস্ট অ্যাক্ট ছিল অক্টোবর মাসে তিনি তার সৈন্যদের হজের জন্য রেজিস্ট্রেশন করার আদেশ দেন। এই খবর ইসরায়েলের কাছে গেলে তারা শিওর হয়ে যায় যে অ্যাটলিস্ট অক্টোবরে কিছু হচ্ছে না, কারণ তার মেইন সেনাবাহিনীর বড় বড় অফিসাররাই সে সময় হজে থাকবে। ফরেন মিনিস্ট্রির মানুষজন বা বিভিন্ন এম্বাসির কাউকেই দেশে ডাকা হয় নাই। ইনফ্যাক্ট একটা যে যুদ্ধ আসলে শুরু হতে যাচ্ছে 2-3 দিনের মধ্যেই, এটা সাদাতের একদম ক্লোজ সার্কেল ছাড়া কেউই জানতো না পুরা ইজিপ্টের মধ্যেই। অ্যান্ড যেই স্পায়ের কথা বললাম আশরাফ মারওয়ান, তিনি কিন্তু সেই ক্লোজ সার্কেলেই ছিলেন। এদিকে সুয়েজ ক্যানালের আশেপাশে যেই ট্রুপগুলো ছিল তাদের আদেশ দেওয়া হয় পিকনিক মোডে চলে যাওয়ার জন্য, পার্টি করবে, সাঁতার কাটবে, রোদ পোহাবে, একদম রিল্যাক্স মুডে থাকবে। আহরান লিভান, যিনি ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্সের একজন সিনিয়র অফিসার, তার মতে সৈন্যদের এমন চিল মুডে বসে থাকা আর আনোয়ার সাদাতের প্রবল ডিপ্লোম্যাটিক চেষ্টা ইসরায়েলকে বিশ্বাস করায় যে ইজিপ্ট কোনো মিলিটারি কনফ্রন্টেশনের দিকে আসলে যাওয়ার কোনো চিন্তাই করছে না। সাদাতের এই যে ট্যাকটিক্সটা, এটা কিন্তু আজকের দিনে প্রায় সকল মিলিটারি ইন্টেলিজেন্সকেই ডিসেপশনের থার্ড ট্যাকটিক্স হিসেবে পড়ানো হয়, যার ফার্স্ট 2টা হচ্ছে মিসলিড অ্যান্ড কনফিউজ। সাদাত থার্ড এই ট্যাকটিক্সটা আনেন, যেটা হচ্ছে সেডেশন।
একটা জিনিস বারবার করতে করতে সেটাকে রেগুলার ইভেন্ট বানিয়ে ফেলতে হবে, যাতে করে আপনার শত্রু আপনার এই কাজটাকে আর থ্রেট না ভাবে। আর এই সেডেশন ট্যাকটিক্সের জন্যই আপনার এমন একটা এলিমেন্ট লাগবে যেটাকে আপনার শত্রু ব্লাইন্ডলি ট্রাস্ট করবে। আর আনোয়ার সাদাতের জন্য সেটাই ছিল তার প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য আশরাফ মারওয়ান। তবে মারওয়ান এতটাও আসলে ইফেক্টিভ হতো না যদি মোসাদ সেই সময়ের ডিরেক্টর জভি জামিরকে অন্ধের মতো বিশ্বাস না করতেন। আশরাফ মারওয়ান কিন্তু মোসাদের অন্যান্য এজেন্টদের মতো অতটা ট্রেন্ড অ্যান্ড ভেটেড ছিলেন না, কিন্তু তার কাছে ইজিপ্টের একদম ইনসাইড ইনফরমেশন ছিল। আর সেই লোভেই মেবি জামির তাকে না করতে পারে নাই। ইসরায়েল তার বিগেস্ট বিট্রেয়াল পায় মারওয়ানের কাছ থেকেই। আগস্টের 23 তারিখ ফাইনালাইজ করা হয় যে অক্টোবরে অ্যাটাক করা হবে। এর 5 দিন পর আনোয়ার সাদাত সৌদি কিংয়ের সাথে মিটিংয়েও তাকে সেই ব্যাপারটা জানান। সেই মিটিংয়ে আশরাফ মারওয়ান উপস্থিত ছিলেন, যেখানে আগে 2 বার ইজিপ্টের ট্রুপস মোবিলাইজেশন নিয়ে সেই মোসাদকে খবর পাঠিয়েছিলেন। সেখানে এবার সেই মোসাদকে খবর পাঠায় যে ইজিপ্ট নাকি তাদের যুদ্ধের প্ল্যানটা পোস্টপোন করেছে। আগস্টের 5 তারিখ রাতের বেলা যুদ্ধের ঠিক আগের দিন মারওয়ান মোসাদে তার হ্যান্ডলারকে একটা ফোন করেন। ইসরায়েলে যুদ্ধ শুরু হওয়ার একটা কোড ওয়ার্ড ছিল আশলিগান, বা যেটার ইংলিশ ট্রান্সলেশন আসবে দ্য বয়লার। এটা কোনো এজেন্ট উচ্চারণ করা মানেই ইসরায়েলের ফুল আর্মি মোবিলাইজেশনের প্রিপারেশন নিবে। কিন্তু মারওয়ান বলে যে লস অফ কেমিক্যাল, খুবই ভেগ একটা মেসেজ, এটা দিয়ে ক্লিয়ার কিছুই বোঝা যায় না। প্লাস সে সেই সময়ে মোসাদ ডিরেক্টরের সাথে দেখা করার রিকোয়েস্ট করেন লন্ডনে। তার হ্যান্ডলার তাকে পুশ করলে সে বলে যে সব ইনফরমেশন ওই মিটিংয়েই সে দিবে। আরও পুশ করলে সে জানায় যে পরদিন সূর্যাস্তের সময় যুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু যুদ্ধ আসলে শুরু হয় দুপুর 2টায়। আপনারা এখানে খেয়াল করবেন, আমরা একটু আগেই বলেছিলাম যে ইসরায়েল তাদের যে রিজার্ভ ফোর্স তাদের উপর কিন্তু সেই সময় পর্যন্ত খুবই হেভিলি ডিপেন্ডেন্ট ছিল। আর এই রিজার্ভ ফোর্সকে পুরোপুরি মোবিলাইজ করতে প্রায় 48 ঘন্টার মতো সময় লেগে যেত, কারণ এর মধ্যে অনেক ব্যুরোক্রেসির ব্যাপার স্যাপারও ছিল। যদিও ইসরায়েল এই যুদ্ধের খবর পেয়েছে, কিন্তু তখন তাদের হাতে 48 ঘন্টার মতো সময় নাই। অর্থাৎ একদিকে এই খবর এসেছে লেটে, তার ওপর খবরে যেই সময়টা বলা হয়েছে যে সূর্যাস্তের আশেপাশের সময়ে, সেই টাইমটাও ভুল। সো যখন আসলে যুদ্ধ শুরু হয় ইসরায়েলের রিজার্ভ ফোর্স তখনও ফ্রন্ট লাইনের ধারে কাছেও ছিল না। এর পরপরই ইসরায়েল অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সার্ভেলেন্স এয়ারক্রাফট আর ফাইটার জেট পাঠানো শুরু করে ইজিপশিয়ান ল্যান্ড ফোর্সকে আটকানোর জন্য। কিন্তু তারা তো আর জানে না যে সুয়েজ ক্যানেলকে ঘিরে এক বিশাল স্যাম আমব্রেলা বসিয়ে রেখেছে ইজিপ্ট। 3 দিনে 60টার বেশি ফাইটার জেট হারায় ইসরায়েল। ইসরায়েলের বারলেভ লাইন ভাঙতে ইজিপ্টের সময় লাগে মাত্র 30 মিনিট। এত ফাস্ট পুশে ইসরায়েল দাঁড়াতেই পারে নাই। অক্টোবরের 12 তারিখ মারওয়ান জমিরকে ফোন দিয়ে জানায় যে ইজিপ্টের হেভি আর্মার্ড কর্প সিনাই প্রভিন্স দখলের জন্য পুশ দেবে, অ্যান্ড সেইটাই হয়। কিন্তু এটাও ছিল আনোয়ার সাদাতের আরেকটা মাস্টার ক্লাস। সে জানতো ইসরায়েল যদি তার ফুল ল্যান্ড মিলিটারি মাইট নিয়েও হাজির হয়, তাও ইজিপ্টের ট্যাঙ্ক কর্পের সামনে তারা দাঁড়াতে পারবে না। এই ট্যাঙ্কগুলো সবই ছিল সোভিয়েতের T-34, কিন্তু সেগুলো আনোয়ার সাদাতের ইঞ্জিনিয়াররাই মডিফাই করেছিল। সোভিয়েত ইঞ্জিনিয়ারদের বের করে দেওয়ার পর তারা নিজেদের ইঞ্জিনিয়ারদের দিয়ে এগুলো সম্পূর্ণরূপে মডিফাই করা শুরু করে। 1000 কিলোমিটার ক্যাপাসিটি থেকে প্রায় 4000 কিলোমিটারে নিয়ে যায়। ভেতরে মাইন ডিটেকশন সিস্টেম সহ অজস্র ডেভেলপমেন্ট নিয়ে আসেন তিনি। এই ট্যাঙ্কগুলোকে টেক্কা দেওয়ার সামর্থ্য ইসরায়েলের সে সময় ছিল না। কিন্তু এই যে একটা সলিড ইনফরমেশন লিক করানো হলো ইসরায়েলের কাছে, এটাও ছিল প্ল্যানের অংশ। কারণ এর আগে ইনফরমেশন না দেওয়ার জন্য মারওয়ানের উপর ইসরায়েলের যে একটা অবিশ্বাস চলে এসেছে, এইখানে তার বিশ্বাস ব্যাক করানোটাই ছিল এখানের মূল লক্ষ্য। কারণ আনোয়ার সাদাতের প্ল্যান ছিল যুদ্ধের পর পিস টাইমেও তিনি আশরাফকে ইউজ করবেন। আন ব্রেগম্যান, যিনি আশরাফ মারওয়ানের আইডেন্টিটি লিক করেন 2002 সালে, তিনি বলেন মারওয়ান তাকে একবার বলেছিলেন এই ডিসেপশন প্ল্যান তাকে দিয়ে এক্সিকিউট করানো হলেও তার পেছনে আরও 40 জনের একটা টিম ছিল। ইন শর্ট, সামনে আশরাফ মারওয়ানের কথা আসলেও এইখানে কেবলমাত্র একজন সিঙ্গেল এজেন্ট ছিল না, এইখানে ছিল সম্পূর্ণ ইজিপ্ট। অ্যান্ড দ্যাট ইজ ডিসেপশন। আনোয়ার সাদাতের এই ইয়ম কিপুর যুদ্ধের একটা টার্গেট ছিল ইসরায়েলের সেন্স অফ সিকিউরিটি গায়েব করে দেয়া, অ্যান্ড তিনি সেটাই করতে পেরেছিলেন। এরপর থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মোসাদ শান্তিতে থাকতে পারে নাই যে তারা আরবে সেফ। গাছের পাতা নাড়লেও এখন তারা ফুল অ্যালার্ট হয়ে যায়। কোনো থ্রেট নাই, কোনো টাকার ছড়াছড়ি নাই, কোনো লাফালাফি নাই। জাস্ট এক দুপুরে ধুম করে সব কিছু উড়িয়ে দিয়েছিল আনোয়ার সাদাত, যেইটা কেউই জানত না, আবার সবাই জানত। এটাই ছিল আনোয়ার সাদাতের সবথেকে বড় শিক্ষা।
ট্রুলি সাকসেস পেতে হলে একদম চুপচাপ নিজের প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়া। এই আনোয়ার সাদাতের স্যাম আমব্রেলা আজকের দিনে আয়রন ডোমের আইডিয়া আনে, আর তার ডিসেপশন স্ট্র্যাটেজি মোসাদকে তাদের পুরো ফিলোসফি বদলাতে বাধ্য করে। আশরাফ মারওয়ান হয়ে ওঠেন ইতিহাসের সবথেকে রহস্যময় ডাবল এজেন্ট, যার মৃত্যুও ছিল ইকুয়ালি মিস্টেরিয়াস। কিন্তু তাকে নিয়ে ভিডিও বানাতে হলে একটা সম্পূর্ণ আলাদা ভিডিওই লাগবে। আপনারা কমেন্ট করে যান যে আশরাফ মারওয়ানের ফুল লাইফ হিস্ট্রি নিয়ে কোনো একটা ভিডিও চান কিনা, ইতিহাসের সবথেকে বেস্ট বা ওয়ার্স্ট ডাবল এজেন্ট যাকে বলা হচ্ছে তাকে নিয়ে আসলে জানতে চান কিনা। কিন্তু হ্যাঁ, ইয়ম কিপ্পুর ওয়ার ছিল সর্বশেষ যুদ্ধ যেখানে আসলে মিডল ইস্ট ইসরায়েলকে এক হাত দিতে পেরেছিল, কিন্তু সেটাকে আবার ইসরায়েলেরাই প্রোপাগান্ডা হিসেবে প্রচার করে নিজেদের জয় হিসেবে, যেখানে তাকালে আমরা কিন্তু তাদের লসই বেশি দেখব। এখানে আবার অবাক করার মতো ব্যাপার হচ্ছে অনেক আরব এবং মুসলিম বিশ্ব আসলে বিশ্বাস করে না এই যুদ্ধে আসলে তারাই কিন্তু জিতেছিল। আমরা কখনো এটা নিয়ে খুব একটা বেশি স্টাডি করি না, এই যুদ্ধ থেকে শিক্ষাও তেমন একটা নেই না, কেন কে জানে। সো এই ছিল ভিডিও। আপনারা কমেন্ট করে যান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড নেক্সট এই রিলেটেড কোন টপিকটায় ভিডিও চান সেটাও কমেন্ট করে যান। আর অ্যাজ ইউজুয়াল সব সোর্সগুলো নিচে দেওয়া থাকবে, আমার সাজেশন থাকবে আপনারা সোর্সগুলো নিজেরা চেক করেন, জাস্ট আমার কথা বিশ্বাস না করে আরও যে কোনো ব্যাপারে অনেকগুলো সোর্স থেকে ইনফরমেশন নেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে আর কি। তো এই তো, দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।